স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবারে জানাবো খবরের বিস্তারিত। দেশের উত্তর জনপদের 3.5 কোটি মানুষের আগ্রহের জায়গায় থাকা যমুনা রেল সেতু উদ্বোধন হচ্ছে আজ। এর মাধ্যমে খুলছে যোগাযোগের নতুন দুয়ার। এ উপলক্ষে সকালে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব প্রান্ত ইব্রাহিমাবাদ রেল স্টেশন প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে সকাল 11:20 সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তে সৈয়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেনে অতিথি ও সংশ্লিষ্টরা পারাপার হবেন। পরে সেখানে হবে সংবাদ সম্মেলন। বেলা 12টায় ইব্রাহিমাবাদ রেল স্টেশন পূর্ব প্রান্তে ফেরত আসবে ট্রেনটি। 3.5 মিনিটে ট্রেনটি যমুনা পার করতে পারবে। 50টি পিলার আর 49টি স্প্যানের উপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি 100 বছর টিকতে পারবে। 2 লেনের এই সেতুটি ট্রেন চলাচলের জন্য আধুনিক সুবিধা এনে দিয়েছে, যা দেশের রেলপথে দ্রুততার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যেও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। দর্শক, ইনি আরও জানাতে সেতুর 2 প্রান্ত টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার, পরবর্তীতে যুক্ত হবেন সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী খালিদ হৃদয়। প্রথমে সোহেল তালুকদার, কেমন দেখছেন এই সেতুর উদ্বোধন ঘিরে সেখানকার মানুষের উৎসাহ? হিমাদ্রি, যেটি ছিল স্বপ্ন সেটি এখন বাস্তব। এই রেল সেতুটি বাংলাদেশের অগ্রযাত্রার একটি অনন্য প্রতীক হয়ে থাকবে। এটি সম্ভাবনার যে অর্থনীতি, যোগাযোগ এবং বাণিজ্যের যে সম্ভাবনা পূর্ব এবং পশ্চিমের, সেটি একেবারেই যদি বলি যে এই রেল সেতু সেই দ্বার খুলে দিল, একটি সংযোগ স্থাপন করলো এবং বাংলাদেশ একটি অনন্য অগ্রযাত্রার প্রতীক হিসেবে থাকলো। আমার পাশেই যিনি আছেন তিনি হচ্ছেন এই প্রকল্প কনসালটেন্ট এবং প্রজেক্ট ম্যানেজার। তিনি তার হাস্যোজ্জ্বল মুখ দেখলেই আপনারা বুঝতে পারছেন যে কতটা খুশি। এইরকমভাবে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই যে যারা রয়েছেন একের সাথে, যারা জাপানি, বাংলাদেশি এবং বিভিন্ন দেশের যারা প্রযুক্তিবিদ যারা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু অন্যরকম একটি আগ্রহ আমরা দেখেছি। তাদের সবার চোখে মুখে কিন্তু এখন একটা আনন্দের দ্যুতি খেলা করছে। বিশেষ করে এই যে স্বপ্নটি যারা বাস্তবায়িত হয়েছিল, যে দীর্ঘদিন ধরে কার্যক্রম চলছিল, 2020 সালে এটি ভার্চুয়ালি উদ্বোধনের মধ্য দিয়ে যেটি হয়, তারপরে কিন্তু দেশে বড় ধরনের মহামারী, আপনারা জানেন যে করোনা মহামারী ছিল। সেই করোনা মহামারীর মধ্যেও কিন্তু এই যে স্বপ্নের যেটি রেল সেতু, সেই রেল সেতু বাস্তবায়নে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন দেশি বিদেশি প্রযুক্তিবিদরা। সেই প্রযুক্তিবিদদের অক্লান্ত পরিশ্রমের ফলে নিখুঁতভাবে একটি স্টিল স্ট্রাকচার, জাপানি উন্নত প্রযুক্তির স্টিল স্ট্রাকচারে কিন্তু এটি তৈরি হয়েছে। নিপ্পন কোম্পানি থেকে অল ওয়েদার, যেটি বলি অল ওয়েদার টেকনোলজি, যে বাংলাদেশের এই টেকনোলজিতে, বাংলাদেশের এই আবহাওয়াতে এই টেকনোলজিতে এই প্রযুক্তিতে থাকবে এবং এটি 100 বছরের একটি স্থায়িত্বের যে বিষয়টি, সেটিও কিন্তু রয়েছে। আমরা একটু কথা বলতে চাই এই প্রকল্পের যিনি পিডি রয়েছেন মাসুদুর রহমান, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আমি জানি যে সেই শুরু থেকে আপনি এই কার্যক্রমের সাথে রয়েছেন, নিবিড়ভাবে রয়েছেন, অনেক চড়াই উঠে পড়ে আজকের একটি সফল বাস্তবায়ন। আপনার অনুভূতি, আপনার সহকর্মী যারা রয়েছেন তাদের অনুভূতি এবং দেশের মানুষের যে একটি অনন্য আকাঙ্ক্ষা সেটিও রয়েছে। ছোট একটি প্রতিবন্ধকতা রয়েছে, 2 পাশে সিঙ্গেল ট্র্যাক। সর্বমিলে আপনার একটু অনুভূতি জানতে চাই। অ্যাকচুয়ালি আমরা বিগত 4-4.5 বছর এই অত্যন্ত আমাদের ইঞ্জিনিয়ার্স টিম, কন্ট্রাক্টরস টিম সহ আমাদের প্রকল্পের টিম নিবিড় পরিশ্রম করার পরে আমরা এই অনেক ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ ফেস করে এই ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন করেছি। আমরা পরীক্ষামূলকভাবে গত 12ই জানুয়ারি থেকে সিঙ্গেল লাইনে ট্রেন অপারেশন শুরু করেছি। আজকে থেকে আমরা ডাবল লাইনে ট্রেন অপারেশন শুরু করব উদ্বোধনের পরে, এবং এতে আমাদের যে রেলওয়ের অপারেশনাল সাইড থেকে একটা ভালো পরিবর্তন আসবে। অনেক ট্রেনের সময় সেভ হবে। আগে যেখানে 40 থেকে 45 মিনিট সময় লাগতো একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যেতে, এখন সেখানে আমরা 8 থেকে 10 মিনিটের মধ্যেই এই অপারেশনটা করতে পারবো। দেশবাসীর প্রতি মানে এই যে সফল একটি বাস্তবায়ন, সেই বিষয়ে আপনারা কি বলছেন? আগামীর প্রত্যাশা কি? রেলটা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনারা এইটা আসলে আমাদের এই ব্রিজটা নির্মাণ হওয়ার পরে উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চল থেকে ট্রেনের সংখ্যা বাড়াতে পারবো, এবং আগে যেখানে মালবাহী ট্রেন পরিচালনা করা সম্ভব হতো না, এখন মালবাহী ট্রেন পরিচালনা করব এবং আন্তর্দেশীয় ট্রেনের চলাচলও শুরু হয়ে যাবে।
ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে প্রকল্প পরিচালক যেটি বলছিলেন যে এই যে রেলের অভূতপূর্ব একটি উন্নয়ন সাধিত হবে এবং এটি এই রেল সেতুর যে সফল বাস্তবায়নের মাধ্যমে যে একটি বাংলাদেশ রেলওয়ের একটি আমূল পরিবর্তন আসবে এবং অভূতপূর্ব অন্য উন্নত দেশের ন্যায় রেল সেবা বাংলাদেশের মানুষ আরও বেশি কাঙ্ক্ষিত যে সেবা সেটি পাবে। এই মুহূর্তে রয়েছেন আমাদের সিরাজগঞ্জের ওই প্রান্তে আরেক সহকর্মী খালিদ হৃদয়। আমরা খালিদ হৃদয়ে জানবো যে সিরাজগঞ্জ প্রান্তের ওই সিরাজগঞ্জ প্রান্তে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই বিষয়ে তার বক্তব্য এবং পাশাপাশি যে ওই অঞ্চলের মানুষের অনুভূতির কথা। জি সোহেল, সিরাজগঞ্জ প্রান্তে কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম যমুনা সেতুর যে পশ্চিম প্রান্ত রয়েছে সেই পশ্চিম প্রান্তে। তো এইখানে আপনি যেমনটা বলছিলেন আনুষ্ঠানিক উদ্বোধনের যে পূর্ববারের যে প্রস্তুতি সেটি আমরা আপনার মাধ্যমে জেনেছি যে ইতিমধ্যে সব সম্পন্ন হয়েছে এবং 11টা 20 মিনিটে যে কবুতর এবং পায়রা এবং বেলুন উড়িয়ে যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিন্তু হবে। আমি যদি পশ্চিম প্রান্তের কথা বলতে চাই, সেই পশ্চিম প্রান্তে কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম ব্রিজের দোরগোড়ায়। সেখানে কিন্তু যারা কর্মকর্তা রয়েছে, যারা বিশেষ করে কর্মকর্তা রয়েছে, সেই কর্মকর্তারা কিন্তু অনেক আনন্দ উৎসাহের সাথে তারা পরিদর্শন করছেন এবং তাদের মাঝখানে আমরা এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি। আমি একজন কর্মকর্তার সাথে কথা বলবো। আপনারা তো আছেন এখানে, দীর্ঘদিন হলো কাজ করছেন, আজকে তো আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে, আসলে আপনাদের অনুভূতিটা কেমন, আর আজকে ট্রেন কতটা গতিতে চলতে পারবে এই ব্রিজে? আজকে আমাদের অনুভূতি বলতে গেলে আমরা খুবই প্রফুল্ল এবং আনন্দিত যে দীর্ঘ 4.5 বছরের কষ্টের ফসল আমরা আজকে পেতে যাচ্ছি এবং আজকে আমাদের পূর্ণ গতিতে দুটো লাইনেই আপ লাইন এবং ডাউন লাইনে রেল চলাচল শুরু হবে। জি ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে একজন কর্মকর্তা এই দীর্ঘ 4.5 বছর যে এই ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেল সেতুতে কাজ করেছেন, তাদের মাঝখানে কিন্তু আমরা অত্যাধিক আনন্দ উদ্দীপনা দেখতে পেয়েছি। পাশাপাশি এই উত্তরাঞ্চলের যারা সাধারণ মানুষ এবং বিশেষ করে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের মাঝেও কিন্তু অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনা দেখেছি এবং পাশাপাশি যে যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে এই রেল সেতুটি যেমন ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের হয়েছে, পাশাপাশি জয়দেবপুর থেকে যে ঈশ্বরদী পর্যন্ত যে লাইন রয়েছে সেটি কিন্তু সিঙ্গেল লাইন রয়েছে, সেই সিঙ্গেল লাইনটিও কিন্তু তারা ডাবল ট্র্যাকের করার এই অনুরোধ জানিয়েছেন। সুতরাং সর্বোপরি আমরা বলতে পারি যে আজকে এই যমুনা রেলওয়ে সেতুর উদ্বোধনের মাধ্যমে কিন্তু উত্তরবঙ্গের মানুষের আশা আকাঙ্ক্ষা কিন্তু একটু পূরণ হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। হিমাদ্রি। খালেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও হত্যা নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্য ভিত্তিহীন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো প্রতিক্রিয়ায় জানানো হয়, এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও চরমপন্থা মোকাবিলা করছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সহ মার্কিন প্রশাসনের সাথে কাজ শুরু হয়েছে বলেও জানানো হয়। এর আগে ভারত সফরে গিয়ে তুলসী বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও হত্যা বাড়ছে এবং দেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদের উত্থান এখন কেন্দ্রীয় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। বিশ্বজুড়ে ইসলামী সন্ত্রাসবাদের উত্থান ঠেকাতে ট্রাম্প প্রশাসন কাজ করছে বলেও মন্তব্য করেন তুলসী। কোটা আন্দোলনের সময়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার দায়ে 57 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এবং পরে দুদেশের সরকারের মধ্যস্থতায় তারা সাজা মওকুফ পেয়ে দেশে ফেরেন, কিন্তু এখনও দেশটির কারাগারে আটক আছে সে আন্দোলনের সময়ে আটক হওয়া অনেক প্রবাসী। সরকারের কাছ থেকে আটককৃতদের ফিরিয়ে আনার আশ্বাস পাওয়া গেলেও তার গতি খুবই মন্থর বলে অভিযোগ করেছেন স্বজনরা। জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন জানায় সংযুক্ত আরব আমিরাতের একদল বাংলাদেশি প্রবাসী। এই ঘটনায় দেশটির আইনে বিভিন্ন মেয়াদে সাজা দেয় সংযুক্ত আরব আমিরাত সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টি নিয়ে আরব আমিরাত সরকারের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। এর পরিপ্রেক্ষিতে দেশটির সরকারের কাছ থেকে সাধারণ ক্ষমা পায় সাজাপ্রাপ্তরা। সে সময় আটক হয়ে এখনও দেশটির কারাগারে অনেক প্রবাসী বাংলাদেশি। বাকিদের ফিরিয়ে আনার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ধীরগতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তাদের সহকর্মীরা। বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা মিছিল করলাম, এই জন্য আমাদের গ্রেপ্তার হয়েছে। দীর্ঘ 4 মাস জেল কাটার পর আমি দেশে আছি, কিন্তু মন্ত্রণালয়ে আসার পরে আমরা 5-6 মাস হয়ে গেছে, তারা কোনো কাজে অগ্রগতি নাই তারা শুধু মুখে একটা কথা বলে আর কাজে আরেক রকম করে। আমরা যে ওখান থেকে যান মাল টাকা পয়সা সব লস করে আসছি, জেল খাইতে আসছি, আমাদের মানবতা জীবনযাপন তারা আমাদের খবর নেওয়া উচিত ছিল, কিন্তু তারা আমাদের খবর নেন নাই। কোনো অজুহাত নয়, এবার আটককৃতদের দ্রুত দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ভুক্তভোগীদের স্বজনরা। আমরা প্রধান উপদেষ্টার কাছে 10 ফেব্রুয়ারি আমরা একটা আবেদন দিয়েছিলাম, অতি দ্রুত আমাদের ওই
বাইকগুলোকে মুক্ত করে নিয়ে আসার জন্য, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনারা এখন পর্যন্ত বাংলাদেশে মুক্ত হয়ে আসতে পারেন নাই। সরকার আসলো থেকে আমাদের আন্দোলনের পর থেকে সরকার আসছে না, তো সরকার কাদের? আমাদের সরকার। তো এই সরকার পতন করার জন্য কি আমরা আবার আন্দোলন করব? এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হননি। মাহমুদুল হাসান আজিম, ডিবিসি নিউজ, ঢাকা। তাজা ফল আমদানিতে 2 ধাপে 15% শুল্ক কর কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজানে তাজা ফলের দাম সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে রাখতে এই শুল্ক কর কমানো হলো, যেখানে আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক 30% হতে কমিয়ে 25% এবং আমদানি পর্যায়ে আরোপিত 5% আগাম কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে গত 10 মার্চে আরও একটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়করের হার 10% হতে কমিয়ে 5% করা হয়। তাতে ফল আমদানিতে বিদ্যমান শুল্ক কর মোট 15% কমানো হলো। প্রয়োজনীয় ওষুধ না পাওয়ায় রোগীদের ভোগান্তির শেষ নেই কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে। ব্যবস্থাপত্রে লিখে দেওয়া ওষুধ না মেলায় অনেকটা খালি হাতে ফিরতে হচ্ছে রোগীদের। পাশাপাশি চিকিৎসক ও জনবল কম থাকায়ও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। কুড়িগ্রাম জেলার প্রায় 23 লাখ মানুষের উন্নত চিকিৎসা সেবার জন্য 2017 সালে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হয় জেনারেল হাসপাতালটি। এরপর 2023-এ সংযুক্ত করা হয় 8 তলা বিশিষ্ট নতুন আধুনিক ভবন। কিন্তু জনবল সংকটে হাসপাতালটি 100 শয্যার জনবলের অর্ধেক দিয়ে কোনো রকম চলছে চিকিৎসা সেবা, সাথে রয়েছে প্রয়োজনীয় ওষুধের সংকট। এতে চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা। ডাক্তার একবেলা আইসে 24 ঘন্টায় একবেলা আইসে একটা ডাক্তার, বড় ডাক্তার, আর ইমার্জেন্সি কোনো কিছু হলে এমনি নার্সেরা টুকটাক দেখে। চিকিৎসা বিজ্ঞানটা যদি উন্নত হয়, সবাই যেন সেবা পায়, এইটুকু সরকারের কাছে আবেদন। আমরা এখানে ওষুধ ঠিক মতন পাই না, আসছি প্রেসারের ওষুধ নাই, আমি কি খাবো? লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর বহির্বিভাগে চিকিৎসকের সাক্ষাৎ পেলেও মিলছে না প্রয়োজনীয় ওষুধ। বেশিরভাগই কিনতে হচ্ছে বাইরে থেকে। আমি স্লিপ নিয়ে কাউন্টারে যাই, ওষুধ কাউন্টারে যাই, সেখানে বলে ঔষধ নাই, আমাকে স্লিপ ফেরত দিছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকি, ওষুধ পাই না, ভিড়, ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি। হালকা পাতলা ওষুধ দেয়, মনে কর 2টা একটা বড়ি দিল, দিয়ে বাহি ওষুধ লিখি দেয় যে বাইরে যা নিয়ে এসো। 5টা ট্যাবলেটের মধ্যে 4টে নেই, 4টেই কিনতে হয় বাইরে থেকে। এখানে শুধু প্যারাসিটামল আর গ্যাস্ট্রিকের ট্যাবলেট। জনবল ও ওষুধ সংকটের কথা স্বীকার করে সমস্যা সমাধানের গতানুগতিক আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। ওপি বন্ধ হওয়ার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা যে কর্মীরা ছিল তারা না থাকার কারণে আমরা একটু এই সংক্রান্ত একটু সমস্যায় ভুগছি, এবং ওপিটি চালু হয়ে গেলেই হয়তো আমরা এটা জনবল পেয়ে যাব এবং কার্যকর হবে। হাসপাতালটিতে বর্তমানে 43 চিকিৎসক পদের বিপরীতে রয়েছে মাত্র 20 জন, আর প্রতিদিন গড়ে 450 ভর্তি রোগীর পাশাপাশি বহির্বিভাগের রোগী প্রায় 2500। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদের কেনাকাটায় ব্যস্ত নারী পুরুষ সবাই, তবে এ সময় গৃহিণীদের থাকে ভিন্ন কিছু পরিকল্পনা। জামা কাপড়ের পাশাপাশি সংসারের নানা জিনিস স্থান পায় তাদের কেনাকাটায়। আপন ঘর সামলাতে অসামান্য অবদান রাখেন গৃহিণীরা। ঈদকে কেন্দ্র করেও তাদের থাকে নানা আয়োজন। জামা কাপড় প্রসাধনীর পাশাপাশি সংসারের দরকারি জিনিস কেনার জন্য ঈদের সময়কে বেছে নেন তারা। কারো পছন্দ বিলাসবহুল ডিনার সেট, কেউ বা কিনছেন ইলেকট্রনিক পণ্য। বিয়ের পরে মনে হয় যে সবসময় শুধু আমি ঘরে জিনিসপত্র কিনবো। অ্যাজ এ হাউসওয়াইফ আমি তো সেই ক্ষেত্রে আমি প্রেফার করবো একটা হোয়াইট কালারের ভিতরে একটা ডিনার সেট চুজ করার জন্য। ঈদে কেনাকাটার পরও আমার একটা ফ্রিজ কিনবো। আমার যে ফ্রিজটা আছে এটা ছোট, তো আমার একটা স্যামসাংয়ের একটা ভালো ফ্রিজের দরকার, আমি সেই ফ্রিজটা কিনবো। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে ক্রোকোরাইজ পণ্যের চাহিদা থাকে কম, তবুও ঈদকে কেন্দ্র করে সংসারের প্রয়োজনীয় এসব জিনিস কেনাকাটা করতে আসেন গৃহিণীরা। গৃহিণীদের এটাও একটা পছন্দের বিষয়, কারণ ঈদে অনেক সময় হচ্ছে আপনার গেস্ট বাসায় আসে, আপ্যায়ন করতে অবশ্যই কাপ পিরিচ এগুলো দরকার পড়ে। সেক্ষেত্রে এগুলো এই আইটেমগুলো ঈদে যায়, তবে স্লো। আসলে গৃহিণীরা নেয় আপনার ফ্রাই প্যান, ডিনার সেট, গ্লাস, চামচ সেট, কাটলারিস, এগুলোই বেশি নেয় আর কি। আমাদের কুকারিজ আইটেমে আর কি এগুলো বেশি চলে। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদুল ফিতরের কেনাকাটার ধুম লেগেছে সারা দেশের দোকান ও বিপণী বিতানগুলোতেও। নতুন পোশাক কিনতে মানুষের ভিড় জেলা উপজেলা শহরগুলোতে, তবে পণ্যের ডিজাইন আর বাড়তি দাম নিয়ে রয়েছে ক্রেতাদের
মিশ্র প্রতিক্রিয়া। দাম বেশি হওয়ায় ক্রেতা উপস্থিতি হতাশাজনক বলছেন কিছু ব্যবসায়ী। ঈদ সামনে রেখে পটুয়াখালীর কাপড়ের দোকানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। বেচাকেনায় সরগরম জেলার বিভিন্ন বিপণী বিতান। প্রিয়জনের জন্য বেছে নিচ্ছেন পছন্দের পোশাক। বিক্রেতারা বলছেন ঈদের এক সপ্তাহ আগে থেকে আরও বাড়বে ক্রেতা সমাগম। প্রতি বছরের ন্যায় বেচাকেনা একটু কম, হয়তোবা সরকারি চাকরিজীবীদের অগ্রিম ভাতা বা বেতন ভাতা না পাওয়ায় এটা হইতে পারে। বেনারসি আছে, তারপর থানাবানা আছে, তারপর অর্গানজা শাড়ি আছে, তারপর আপনার বাংলাদেশি অনেক ভালো ভালো শাড়ি আছে। শাড়িগুলো বেশি চলে, সিল্ক কাতান, তারপরে জামদানি, ঢাকাই জামদানি, তারপরে খাদ্দি কাতান। দাম কিছুটা বেশি হওয়ার অভিযোগ থাকলেও পছন্দের জিনিস কিনতে পেরে খুশি ক্রেতারা। শাড়ি বলেন এবং গার্মেন্টস বলেন, জুতো বলেন, সবটাই এবার একটু দামটা বেশি। গত বছরের তুলনায় রিজনেবল প্রাইস আছে, একটু বেশি। গত বছর যেমন ৩-৪ হাজারের ভিতর পাওয়া গেছিল, বাট এবার হচ্ছে ৭,০০০ থেকে ১০,০০০ এমন ছিল। দিনাজপুরে ঈদের পোশাকে মেয়েদের পছন্দের শীর্ষে থাকছে পাকিস্তানি সালোয়ার কামিজ। এবার তৈরি পোশাক এবং অনলাইনে বেশি ঝুঁকছেন ক্রেতারা। তবে পাঞ্জাবি পায়জামার অর্ডার ভালো পাচ্ছেন দর্জিরা। পায়জামা পাঞ্জাবির দিকে মানুষ বেশি ঝুঁকছে আর কি। পাঞ্জাবের কাজটা বেশি আছে। এখন যেগুলো চলতেছে আমাদের নায়রা কাট, আলিয়া কাট, নর্মাল গাউন, পাকিস্তানি থ্রি পিস যেগুলো আছে সেগুলো। এদিকে এখনো জমে ওঠেনি জামালপুরের ঈদ বাজার। পণ্যের ডিজাইন আর বাড়তি দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আগে থেকে এবার ঈদে প্রাইস অনেক বেশি চাইতেছে, সব জিনিসের দাম এবার ঈদে একটু বেশি। আমি 2টা জামা কিনছি, আমার জুতা কিনে দিবে আব্বু। ঈদের আগ মুহূর্তে জমে উঠবে বেচাকেনা, আশা ব্যবসায়ীদের। নাজমুস সাকিব সামি, ডিভিসি নিউজ ডেস্ক। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে এবার আলোচনা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে দুই নেতা ফোনালাপে যুক্ত হবেন বলে জানিয়েছেন ট্রাম্প। পুতিনের আলোচনায় রাশিয়া অধিকৃত ইউক্রেনের জাপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ভূমি বিভাজনের মতো বিষয়গুলো প্রাধান্য পেতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিশ্লেষকরা মনে করছেন 1 মাসের যুদ্ধবিরতির পক্ষে পুতিনের সমর্থন চাইছেন ট্রাম্প। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা কমিয়ে ইউক্রেনের নির্বাচনের দাবি জানিয়েছে রাশিয়া। 1 মাসের যুদ্ধবিরতিতে ইউক্রেন সম্মত হলেও কিছু শর্ত জুড়ে দিয়েছে মস্কো। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বলছে রাশিয়ার শর্তগুলো দেখে মনে হচ্ছে তারা আসলে শান্তি চায় না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, শান্তি চুক্তি হলে ব্রিটেন এবং ফ্রান্সের মতো দেশগুলি ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েন করতে প্রস্তুত।